আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতির মাঠে এখন একটা কথা খুব বেশি কিন্তু শোনা যাচ্ছে। চারদিকে কান পাতলেই শোনা যায়, আওয়ামী লীগ শেষ, শেখ হাসিনা শেষ। তারা আর কখনোই দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। কিন্তু বাস্তবতা কি আসলেই এত সহজ? রাজনীতির এই জটিল দাবা খেলায় যারা এরকম সরল সমীকরণ মেলাচ্ছেন, তারা হয়তো দৃশ্যপটের পেছনের গভীর সমীকরণগুলো কোনোভাবেই দেখতে পাচ্ছেন না। আজ আমরা এমন কিছু সুনির্দিষ্ট তথ্য ও উপাত্ত নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা করব, যা শোনার পর হয়তো আপনারও আমার সাথে একমত হতে বাধ্য হতে হবে। না, আওয়ামী লীগকে এত সহজে আটকানো যাবে না, বরং সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে খুব শীঘ্রই তারা দেশের রাজনীতির মাঠে এক বিশাল চমক নিয়ে ফিরে আসবে। চলুন আবেগ সরিয়ে রেখে একেবারে নির্মোহভাবে একজন রাজনৈতিক পর্যবেক্ষকের দৃষ্টিতে বর্তমান পরিস্থিতিটা একটু ময়নাতদন্ত করে দেখার চেষ্টা করি। দর্শক, ৫ই আগস্টের প্রবল গণঅভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন, অনেকেই কিন্তু ভেবেছিলেন তিনি হয়তো দিল্লিতে একাকী হতাশাগ্রস্ত জীবন কাটাচ্ছেন। রাজনীতি থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছেন, এমনটাই ছিল অনেকের ধারণা। কিন্তু আসল চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। একটু খেয়াল করুন, দিল্লিতে তাকে কোনো সাধারণ আশ্রিত মানুষের মতো কিন্তু রাখা হয়নি। অত্যন্ত গোপন এবং রীতিমতো কোনো ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এক এলাকায় তাকে রাখা হয়েছে, যেখানে একটি দেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর মতো অত্যন্ত ৬ স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তাকে ঘিরে রেখেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং হাইলি ট্রেন্ড কমান্ডোরা সার্বক্ষণিক এই নিরাপত্তার দেখভাল করছে। কিন্তু এই কড়া নিরাপত্তার ঘেরাটোপের মাঝে বসে তিনি কি কেবলই দিন গুনছেন? একদমই না। বরং সেখান থেকেই তিনি দলের নিয়ন্ত্রণ আগের চেয়েও শক্ত হাতে নিজের মুঠোয় কিন্তু রেখেছেন। এখন একবার ভালো করে ভাবুন তো, একজন নেত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তার সাথে দেখা করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো লাইন ধরে আছেন। এটা কি চারটিখানি কথা? সপ্তাহে অন্তত ৫ থেকে ৭ জন নেতা তার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ পাচ্ছেন। আর এই সাক্ষাতের প্রক্রিয়াটাও কিন্তু মোটেও সাধারণ নয়। অন্ততপক্ষে ১ মাস আগে সিভি জমা দিতে হয়। ভারতীয় সংস্থাগুলোর কড়া ব্যাকগ্রাউন্ড চেক পার হতে হয়। প্রতিটি লুমকুপ যেন তল্লাশি করা হয়। তারপর মেলে ১ ঘন্টার মহামূল্যবান সাক্ষাতের সুযোগ। শুধু তাই নয়, যোগাযোগ রক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারেও কিন্তু তিনি চরম সতর্কতা অবলম্বন করছেন। লোকেশন যেন কেউ ট্র্যাক করে তাকে রাজনৈতিক বা কূটনৈতিক চাপে ফেলতে না পারে, সেজন্য তিনি বাংলাদেশ বা ভারতের কোনো নম্বরই ব্যবহার করছেন না। ব্রিটেনের একটি নম্বর দিয়ে ভিপিএন ব্যবহার করে অন্য দেশের লোকেশন দেখিয়ে অত্যন্ত সুকৌশলে তিনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছেন। এর মানে আসলে কি দাঁড়ায়? এর মানে হলো তিনি রাজনৈতিকভাবে পুরোপুরি সক্রিয় আছেন এবং পুরো নেটওয়ার্কটাকে তিনি নিজেই নিজ দায়িত্বে অ্যাক্টিভ রেখেছেন। দেখুন, অনেকেই ভেবেছিলেন বা অনেক শুভাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছিলেন যে আওয়ামী লীগে এখন বিকল্প নেতৃত্ব দরকার, অথবা শেখ হাসিনা হয়তো তার পরিবারের কাউকে বা অন্য কোনো বর্ষীয়ান নেতাকে দায়িত্ব দিয়ে নিজে একটু আড়ালে চলে যাবেন। কিন্তু না, দেখা করে আসা নেতাদের স্পষ্ট বক্তব্য হলো শেখ হাসিনা দলের নেতৃত্ব নতুন কারো হাতে দিতে একেবারেই নারাজ। তিনি এখনো আগের মতোই মানসিকভাবে প্রবল শক্ত আছেন এবং দলের একক নেতৃত্ব নিজের হাতেই রেখেছেন। কারণ তিনি প্রবলভাবে বিশ্বাস করেন দেশের ভেতরে খুব দ্রুতই একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং আওয়ামী লীগ সগৌরবে
আবার দেশের মাটিতে পা রাখবে। তার এই আত্মবিশ্বাস কিন্তু শুধু শুধু তৈরি হয়নি, এর পেছনে শক্তিশালী ভিত্তিও রয়েছে। এবার একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে যদি আমরা নজর দিই, তাহলে আরো অনেক কিছু কিন্তু আমরা বুঝতে পারবো। দেখুন, দেশের ভেতরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেওয়া হলো, বিরোধী শিবির ভেবেছিল এবার হয়তো আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। কিন্তু এখানেই শুরু হয়েছে রাজনীতির আসল মাইন্ড গেম। দেখুন, লন্ডন ভিত্তিক বিশ্ববিখ্যাত আইনি সংস্থা কিংসলে নেপোলি সোজা বাংলাদেশের ট্রাইব্যুনালকে একটি কড়া আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের বিচারিক ইতিহাসে আন্তর্জাতিক কোনো ল ফার্ম থেকে এমন সরাসরি চ্যালেঞ্জ আসার ঘটনা সত্যি কিন্তু বিরল। এই নোটিশে তারা একেবারে সরাসরি ট্রাইব্যুনালের বৈধতা এবং বিচার প্রক্রিয়া নিয়ে মারাত্মক সব আইনি প্রশ্ন তুলেছে এবং তারা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে একজন সাবেক প্রধানমন্ত্রীকে অনুপস্থিত রেখে আত্মপক্ষ সমর্থনের কোনো ধরনের সুযোগ না দিয়ে একতরফাভাবে এমন মৃত্যুদণ্ড দেয়া সম্পূর্ণ বেআইনি এবং এটি আন্তর্জাতিক মানবাধিকারের চুক্তির চরম লঙ্ঘন। দেখুন সুপ্রিয় দর্শক, যখন এই রায়টি হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক অ্যাক্টিভ ছিলেন। শুধু তাই নয়, লন্ডন, আমেরিকা অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলো, জাতিসংঘ, সব জায়গা থেকে কিন্তু এই রায় পরবর্তী সময়ে আমরা নিন্দার ঝড় দেখেছি। সবার একটি কথাই ছিল, সেটি হচ্ছে এই রায় আসলে বৈধতা রাখে না বা এই রায়ের বৈধতা নিয়ে তারা প্রশ্ন তুলেছিল। এমনকি আন্তর্জাতিক অনেক গবেষক, অনেক বিশ্লেষক, অনেক সাংবাদিকও কিন্তু এই রায়ের নিন্দা জানিয়েছেন। তাদের সবার কথা কি ছিল? কথা ছিল শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং আত্মপক্ষের সমর্থন তিনি পাননি এবং এটা আন্তর্জাতিকভাবে মানবাধিকারের লঙ্ঘন। আবার সরাসরি একজন ব্যক্তিকে ফাঁসির রায় দিয়ে দেয়া, এটাও কিন্তু আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইনের মানদণ্ড অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন। তাহলে তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই রায়কে নিয়ে, এই রায়কে ঘিরে যতটা না আনন্দ যারা করার তারা করেছিল, তার থেকে বেশি তাদের আনন্দে ভাটা পড়ে গিয়েছিল আন্তর্জাতিক মহল থেকে আসা এই রায় নিয়ে নিন্দার বিবৃতিতে। এবং যারা আনন্দ করেছিল, যারা এই রায় দিয়েছিল, তারাও কিন্তু ব্যাপক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। এখন বর্তমান সময়ে এসে যেভাবে নতুন সরকার বিএনপি দায়িত্ব নিয়েছে, এখন বিএনপি শেখ হাসিনা অথবা জুলাই আগস্টের বিচার প্রক্রিয়ার একটি বড় দায়ভার তাদের কাঁধে নিয়ে আছে। এখন আবার সেই আন্তর্জাতিক মহল থেকে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভাবে লিগ্যাল নোটিশ আসা শুরু করে, এই রায়কে অবৈধ বিবেচনা করে বা অবৈধ আখ্যা দিয়ে, তখন বিএনপি সরকারের জন্য কিন্তু এটি আমি মনে করি একটি অনেক বড় একটি বাধার কারণ হবে শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়াতে। এবং বিএনপি সরকার শেখ হাসিনার বিচার করতে গেলে এদিক ওদিক সব দিক বিবেচনা করেই কিন্তু বিচার কার্য চলমান রাখতে হবে। অন্যথায় তাদের এই সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের মতো বিচারিক প্রক্রিয়ায় ব্যর্থতা অর্জন করবে এবং আন্তর্জাতিক মহল থেকে নিন্দা কুড়াবে। সুতরাং এটি বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়। আর সরকারের জন্য যেটি চ্যালেঞ্জের বিষয়, সেটি কিন্তু বিরোধী দল কিংবা যারা মাঠের বাইরে রয়েছে তাদের জন্য একটি বড় তুরুপের তাস। দেখুন সুপ্রিয় দর্শক, নোটিশটিতে কিন্তু শুধু কেতাবি আইনি কাঠামোর কথাই বলা হয়নি, বরঞ্চ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকেও দারুণভাবে বিশ্লেষণ করে আন্তর্জাতিক মহলের সামনে বলা চলে একদম নগ্ন করে দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেশে বর্তমান সময়ে এমন এক চরম শত্রুভাবাপন্ন রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, যেখানে আসলে আওয়ামী লীগকে রীতিমতো নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। তাদের সন্ত্রাসী তকমা দিয়ে নিষিদ্ধ করা হচ্ছে।
এমন একটা দমবন্ধ করা পরিস্থিতিতে কোনো ন্যায় বিচার পাওয়া যে একেবারেই অসম্ভব, সেটা আন্তর্জাতিক সম্প্রদায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এই আইনি নোটিশের অভিযোগগুলো একটু গভীরভাবে তলিয়ে দেখলে যে কারো কিন্তু শিউরে ওঠার কথা। তারা বলছে বিচারক নিয়োগে চরম অস্বচ্ছতা রয়েছে, বিচারকদের রাজনৈতিক পক্ষপাতিত্ব আছে, এমনকি বিচার শুরুর আগেই একজন বিচারকের দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনাও কিন্তু ঘটেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো প্রসিকিউশন টিমের বিরুদ্ধে তারা যে অভিযোগগুলো এনেছে তা বর্তমান ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে কিন্তু চরম বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। প্রধান প্রসিকিউটর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, রাজসাক্ষী বানানোর জন্য হাজার কোটি টাকার লেনদেন, পুলিশ কর্মকর্তাকে খালাস দেওয়ার জন্য ব্যাগ ভর্তি টাকার প্রস্তাব। এই যে ওপেন সিক্রেট বিষয়গুলো এতদিন শুধুমাত্র মানুষের মুখে মুখে ছিল, সেগুলো এখন আন্তর্জাতিক আইনি নথিতে দালিলিক প্রমাণ হিসাবে কিন্তু উঠে এসেছে। তারা অত্যন্ত শক্ত যুক্তিতে বলেছে যে মূলত ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত এই ট্রাইব্যুনালের ক্ষমতা অযৌক্তিকভাবে বাড়িয়ে সেখানে শেখ হাসিনার বিচার করাটা স্রেফ একটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। দেখুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ বা ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো বৈশ্বিক সংস্থাগুলো আগে থেকেই এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ কিন্তু জানিয়ে আসছিল, আমি কিন্তু পূর্বেই বলেছি। আর এখন এই আন্তর্জাতিক আইনি নোটিশ যেন এই আগুনে ঘি ঢেলে দিয়েছে। তারা সরাসরি দাবি করেছে অবিলম্বে এই মৃত্যুদণ্ডের রায় বাতিল করতে হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নিরপেক্ষ পুনর্বিচার পুনরায় করতে হবে। দর্শক, এবার এই দুই প্রান্তের চিত্রগুলো একটু একসাথে আপনারা মিলিয়ে দেখুন। একদিকে দিল্লিতে বসে অত্যন্ত সুরক্ষিত পরিবেশে শেখ হাসিনা দলের চেইন অফ কমান্ড অত্যন্ত নিখুঁতভাবে মেনটেন করছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নেতাদের সাথে নিয়মিত বৈঠক করে ভবিষ্যতের ছক কষছেন এবং তার আত্মবিশ্বাস এতটাই প্রবল যে তিনি বিকল্প নেতৃত্বের কথা মাথাতেই আনছেন না। অন্যদিকে লন্ডনের মতো জায়গা থেকে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিকভাবে এমন এক শক্ত জাল বোনা হচ্ছে যা বর্তমান এই বিএনপি সরকার এবং অতীতের অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ব্যবস্থাকে চরম বেকায়দায় ফেলে দিচ্ছে। এই যে আইনি নোটিশ, এটা শুধু একটা কাগজ নয়, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকারের বিচারিক গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করার একটা মোক্ষম হাতিয়ার। এই চাপ এড়িয়ে যাওয়া আমি মনে করি কোনোভাবেই বর্তমান বিএনপি সরকারের জন্য সহজ হবে না। যারা ভেবেছিলেন মামলা হামলা আর তাড়াহুড়া করে ট্রাইব্যুনালে রায় দিয়ে আওয়ামী লীগকে আইনি গেঁড়াকলে ফেলে চিরতরে রাজনীতি থেকে মুছে ফেলা যাবে, তাদের রাজনৈতিক হিসেব নিকেশে যে অনেক বড় ধরনের ভুল ছিল তা কিন্তু এখন একদম দিনের আলোর মতো পরিষ্কার হতে শুরু করেছে। রাজনীতির এই জটিল ও বহুমুখী সমীকরণে একদিকে দিল্লির অত্যন্ত সুকৌশলী ও নিশ্চিত অবস্থান এবং অন্যদিকে লন্ডনের এই প্রবল আন্তর্জাতিক আইনি লড়াই, এই দুইয়ের সাঁড়াশি প্রভাবে আওয়ামী লীগের ফিরে আসার পথ যে ক্রমেই বাধামুক্ত ও প্রশস্ত হচ্ছে তা একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমি খুব স্পষ্টতই কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে আগামী দিনগুলোতে বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে আরও কিন্তু জটিলতার মুখোমুখি পড়তে পারে, আর সেই সুযোগটাই কাজে লাগাবে আওয়ামী লীগ। তাই সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এটা বলা মুঠেও কিন্তু অত্যুক্তি হবে না যে আওয়ামী লীগকে আসলে কোনোভাবেই আটকানো যাচ্ছে না এবং খুব শিগগিরই দেশের রাজনীতির মাঠে তারা তাদের শক্তিশালী ও চমকপ্রদ উপস্থিতি জানান দিতে চলেছে।
দেখুন, একটা কথা সবসময় আমি বলি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে আগামী দিনগুলো যে বাংলাদেশের রাজনীতির জন্য এক অভূতপূর্ব নাটকীয়তা নিয়ে অপেক্ষা করছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। শুধু সময়ের অপেক্ষা মাত্র। দেখা যাক রাজনীতির এই দাবার চালে শেষ হাসি আসলে কে হাসে। এখনকার মতো এ পর্যন্তই। এই আলোচনা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক, মন্দ হোক, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। কারণ আপনাদের মন্তব্য থেকেই কিন্তু আমি শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।